প্রথমে দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আর্জেন্ট বেসিসে করতে হবে ট্রান্সফার, শিক্ষকদের বদলি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি রাজ্যের। অনুব্রতকে ফোন 3 বার করেছিলেন মমতা, দলটাকে শেষ করে দিয়ে চলে গেল। সবকিছু নিয়ে কাকে দুষলেন কেষ্ট। রাজ্যের স্কুল পোশাকের আমূল বদল, বিদায় নিচ্ছে নীল সাদা, পুরনো ঐতিহ্য ফেরাতে ব্লক স্তরে জোর সমীক্ষা, চূড়ান্ত সময়সীমা দিল শিক্ষা দপ্তর। উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় ধরনের রাজনৈতিক বিস্ফোরণ, যোগী সরকারের সিদ্ধান্তে বিরোধীদের উদ্বেগ বেড়েছে। এবার কোর্টে দেখা হবে, বিতর্কিত মন্তব্যের জেরে তাপস মণ্ডলকে আইনি নোটিশ সায়নী ঘোষের। নোটিশের আগেই আসানসোলে বুলডোজার, ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বারুইপুরে গণপিটুনিতে খুনের নেপথ্যে কি উস্কানি, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। এ কি করল কংগ্রেস, অধীরের ওপর আক্রমণকারীরা যা পেল দলের থেকে, অবিশ্বাস্য শোরগোল গোটা বাংলায়। বাংলায় টাটা, বাটা, রিলায়েন্স সবই আসবে। তোলাবাজি লাল ফিতের ভাসের বিরুদ্ধে কড়া বার্তা শ্রমিকের। সিঙ্গুরের 20 বছর পর উলটপুরাণ, মমতার জমি নীতি ঝেড়ে ফেলে সরাসরি জমি অধিগ্রহণের বড় ঘোষণা শুভেন্দুর। মমতাকে ক্ষমতাচ্যুত করে প্রথম চুল কাটলেন কৌস্তব। 3 বছর আগে প্রতিজ্ঞা নিয়ে এই রাস্তায় বসেই ন্যাড়া হয়েছিলেন। বাংলায় শিল্পের খরা কাটবেই, সিন্ডিকেট তোলাবাজি বন্ধ হবে শুভেন্দু। লাক্স পরিবারের কর্ণধার একদিন সকালে আমার বাড়ি এলেন, কি বলেছিলেন জানালেন শ্রমিক। যে কোনো সময় হতে পারেন খুন, আশঙ্কায় রয়েছেন ট্রাম্প, জানালেন আপনারা আমাকে মিস করবেন। চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, কিভাবে আবেদন করতে হবে, কারা পাবেন জানুন। শেষ মুহূর্তে ঘেটে গেল সব, কেষ্টর ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার জল্পনার মাঝেই বড় খবর। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। রাজ্যে সরকার বদল হতেই শিক্ষকদের জন্য খুলে গিয়েছে উৎসশ্রী পোর্টাল। শিক্ষক ট্রান্সফারে উৎসশ্রী পোর্টালের পুনরায় চালু হওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা। এরই মধ্যে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের তরফ থেকে জারি হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে ছাত্র শিক্ষক অনুপাত বা পিটিআর মেনে অবিলম্বে শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার বা উদ্ধৃত বদলি কার্যকর করার কড়া নির্দেশ এসেছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। রাজ্যের সমস্ত জেলার ডিসিএসসি বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়ে পড়ুয়ার তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি বা অতিরিক্ত রয়েছে, সেখান থেকে শিক্ষকদের বদলি করে সেই সব স্কুলে পাঠানো হবে যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে। অবিলম্বে এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ এসেছে। রাজ্যের প্রতিটি স্কুলে যাতে শিক্ষার মান একই রকম বজায় রাখা যায়, সেই লক্ষ্যে এই নির্দেশিকা। বিজ্ঞপ্তিতে কড়াভাবে বলা হয়েছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পড়ুয়া সংখ্যা শূন্য বা যাদের জিরো এনরোলমেন্ট রয়েছে, সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও অবিলম্বে অন্যত্র বদলি করা হবে। উল্লেখ্য, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকের আদর্শ অনুপাত হতে হবে 30:1, অর্থাৎ প্রতি 30 জন পড়ুয়া পিছু ন্যূনতম একজন করে শিক্ষক থাকা আবশ্যক। এই আইনকে সামনে রেখেই এবার পদক্ষেপ নিল রাজ্য। বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর রাজ্যে উৎসশ্রী পোর্টাল পুনরায় চালু হলেও বর্তমানে শিক্ষকদের কপালে চিন্তার ভাঁজ। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সাধারণ বদলি বা পারস্পরিক বদলির মাধ্যমে নিজেদের বাড়ির কাছাকাছি আসার জন্য অপেক্ষায় রয়েছেন, শিক্ষা দপ্তরের নতুন বিজ্ঞপ্তির ফলে ফের সেই প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এখন আর্জেন্ট ভিত্তিতে সরকার সাধারণ বদলি চেয়ে সারপ্লাস ট্রান্সফারের ওপর জোর দিতে চাইছে। অনুব্রতকে ফোন 3 বার করেছিলেন মমতা, দলটাকে শেষ করে দিয়ে চলে গেল। সবকিছু নিয়ে কাকে দুষলেন কেষ্ট। আবারও বড় ধাক্কা আদি তৃণমূলে। চন্দ্রিমা ভট্টাচার্যের শিবির বদলের পরে সপ্তাহ খানেকেও কাটল না মনে হয়, তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে নব তৃণমূলে যোগ দিলেন তৃণমূলের এক সময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। নব তৃণমূলে তাকে সর্বসম্মতিক্রমে বীরভূম জেলা সভাপতি হিসেবে ঘোষণা করতেই প্রিয় দিদি এবং তার নেতৃত্ব নিয়ে একের পর এক প্রশ্ন তুললেন তিনি। এদিন নিউজ 18 বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় অনুব্রত বলেন, জেলা সভাপতি ছিলাম, এবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে ওরা আমাকে জেলা সভাপতি করলো। অনেক অনেক ধন্যবাদ। 34 বছরের সিপিএমকে আমি বীরভূম বর্ধমান থেকে তাড়িয়েছে। কোনো দিন আমি নিজের জীবনে মায়া করিনি। একটা চোর ডাকাত আইপ্যাক দলটাকে শেষ করে দিয়ে চলে গেল। আর মানুষ চিনতে ভুল করলো দিদি দল চালাতো, দিদিকেই এটা বলবো, মানুষ চিনতে ভুল করলো, যাকে মন তাকে টিকিট দিয়ে দিল। এভাবে কি আর দল চলে? দল যারা খেটে তৈরি করলো তাদেরকে ভুলে গেল। অনুব্রতর অনুযোগ,
সময়ে অসময়ে মমতার মুখে বারবার শোনা গিয়েছে তার প্রিয় কেষ্টর নাম। এমনকি গরু পাচার কাণ্ডে যখন জেল খাটছেন অনুব্রত, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, বলছেন দোষ করলে আইন ব্যবস্থা নেবে। তখনও কেষ্টর পক্ষেই থাকতে দেখা গিয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই মমতার সঙ্গ ত্যাগ করে তিনি যে ঋতব্রত শিবিরে যোগ দিলেন সে কথা জানিয়েছেন দিদিকে। উত্তরে অনুব্রতর অনুযোগ, আমি দিদিকে আমার শিবির বদল কেন জানাবো? আমি যখন জেলে ছিলাম দিদি আমার নাম করে ভোট করেছে, 24 সালে আমার নাম করে ভোট করেছে। আমার কি অন্যায়? আমাকে জেলা সভাপতি থেকে সরালো, আমার অন্যায় কি ছিল? দলকে আমি 21 সালে দিইনি আসন, 2009 সালে আমি শতাব্দীকে জেতাইনি, দলকে আমি ক্ষমতায় আনিনি, তারপরেও 2014 সালে আমি আনিনি দুটো সাংসদ, 2016 2021 আমি জেতাইনি, তখন কি আইপ্যাক ছিল? আমার অন্যায়টা কি? কেষ্টর কষ্ট। অনুব্রত মণ্ডল বলেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আবোল তাবোল লোকের নাম নেবেন না। সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, দলটা উনি তৈরি করেছিলেন, ওনার বোঝা উচিত ছিল উনি অভিভাবক, আমি ঠিক না থাকলে আমার বাড়ি আমার সংসার নষ্ট হবে। বোঝা উচিত ছিল দলটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুভেন্দুও তো যেত না, ও আইপ্যাকের জন্য গেল। তাহলে এর মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেন, কি বলবেন তিনি? কেষ্টর সাফ কথা, দিদি আমাকে ফোন করলে বলবো আমি তৃণমূল করছে। আমাকে ভোটের পরে 3 বার ফোন করেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল তুই কি চিন্তা ভাবনা করলি? আমি বলেছিলাম আমি কোনো চিন্তা ভাবনা করিনি, আমি এখন দলের কাজ করব। কাজল শেখও সমর্থন করেছেন কেষ্টর নাম। ঋতব্রতদের এদিনের বৈঠকে বীরভূমের রাজ্য সভাপতি হিসাবে অনুব্রতর প্রস্তাবিত নামে সমর্থন জানিয়েছিলেন কাজল শেখ। এদিন তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনুব্রত বলেন, আমি কারো নাম করতে রাজি নই। ওকে আমি 2021 সালে 2টো অঞ্চল দিয়ে রেখেছিলাম, 2টো অঞ্চলের দায়িত্ব নিয়েছিলাম। কে কোন ইন্টারেস্ট ওর নাম নিয়ে কি করে তা আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিল ওকে 2টো অঞ্চলের দায়িত্ব দে, যার যা যোগ্যতা তাই দিয়েছিলাম। বিধায়ক হয়ে গেল, ক্ষতিও হলো, তার এফেক্টও পড়ল 3 বিধানসভায়। দুজনকে একসাথে কাজ করতে হবে তার কোনো মানে নেই। আমি জেলা সভাপতি, আমি নিজের মতো কাজ করব। ওর কাছে আমাকে সংগঠন শিখতে হবে নাকি? আমি মানুষকে নিয়ে আমি সংগঠন করি, বীরভূমের মানুষ আমার সাথেই আছে। রাজ্যের স্কুল পোশাকে আমূল বদল, বিদায় নিচ্ছে নীল সাদা। পুরনো ঐতিহ্য ফেরাতে ব্লক স্তরে জোর সমীক্ষা, চূড়ান্ত সময়সীমা দিল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিবের স্বাক্ষর করা নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের তাদের নিজ নিজ এলাকার স্কুলগুলির ইউনিফর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। 2022 সালের আগে কোন স্কুলে কী রঙের কাপড়, ফ্রক, শার্ট বা সালোয়ার ব্যবহার হতো তা নিখুঁতভাবে খতিয়ে দেখতে একটি গুগল ফর্মের মাধ্যমে সমীক্ষা চালানো হচ্ছে। এই সামগ্রিক সমীক্ষা শেষ করে আগামী 15 দিনের মধ্যে জেলাভিত্তিক চূড়ান্ত রূপরেখা রাজ্য শিক্ষা দপ্তরে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি 2026 সালের স্কুল ইউনিফর্ম প্রকল্পের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। শিক্ষা দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বাংলার শিক্ষা পোর্টালে পড়ুয়াদের পোশাকের সঠিক মাপ এবং চূড়ান্ত কাজের নির্দেশ বা ফাইনাল ওয়ার্ক অর্ডার আপলোড করার শেষ তারিখ আগামী 18 জুলাই। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরে মাধ্যমে সঠিক সময়ে কাপড় উৎপাদন ও বন্টনের সুবিধার জন্য এই সময়সীমার মধ্যে তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। পোশাকের রং, নকশা এবং স্কুলের নিজস্ব লোগো ফিরে এলেও পড়ুয়াদের আর্থিক নিয়মে কোনো বদল হচ্ছে না। আগের মতোই রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত যোগ্য পড়ুয়াকে 2 সেট করে স্কুল ইউনিফর্ম সরবরাহ করবে। আগামী 24 আগস্টের মধ্যে মাঠ পর্যায়ে এই বছরের পোশাক বিতরণের কাজ 100% শেষ করার জন্য জেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলির নিজস্ব স্বকীয়তা, প্রাচীন ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার করতেই সরকারের এই বড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই সিদ্ধান্তের ফলে বহু প্রাচীন স্কুলের নিজস্ব চেনা পরিচয় আবার ফিরে আসবে, জানিয়ে শিক্ষক, অভিভাবক এবং প্রাক্তন পড়ুয়া মহলে এক মিশ্র ও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় ধরনের রাজনৈতিক বিস্ফোরণ, যোগী সরকারের সিদ্ধান্তে বিরোধীদের উদ্বেগ বেড়েছে। যোগী আদিত্যনাথের বিরোধী দলকে আক্রমণ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাওয়ার যাত্রা প্রসঙ্গে বিরোধী দল বিশেষ করে অখিলেশ যাদবকে লক্ষ্য করে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে বর্তমান সরকার তীর্থযাত্রীদের স্বাগত জানানো এবং নিরাপত্তার জন্য ব্যাপক ব্যবস্থা করছে, যেখানে পূর্ববর্তী সরকারগুলির দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। এই মন্তব্যটি রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা এবং কাওয়ার যাত্রার ওপর সরকারের নজর। রাজ্য সরকার শান্তিপূর্ণ ও নিরাপদ কাওয়ার যাত্রা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছে।
সংবেদনশীল জেলাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। ভারী বৃষ্টির মধ্যে প্রশাসন সতর্ক। উত্তরপ্রদেশের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তার পর সরকার জেলা প্রশাসনকে ত্রাণ ও উদ্ধারকারী দল প্রস্তুত করতে, জলমগ্ন এলাকা পর্যবেক্ষণ করতে এবং দুর্যোগ ব্যবস্থাপনা সক্রিয় করার নির্দেশ দিয়েছে। রাজ্যপালের মন্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক। আনন্দীবেন প্যাটেল একটি জনসভায় নারী ও পরিবার শিক্ষার ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন। তার এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক স্তরে নানান ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তীব্র হচ্ছে। 2027 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস ও অন্যান্য দলগুলো সাংগঠনিক সম্প্রসারণ, জনসংযোগ অভিযান এবং বুথ পর্যায়ের প্রস্তুতির ওপর মনোযোগ দিচ্ছে। একাধিক কৌশলগত বৈঠকও চলছে। নোটিশের আগেই আসানসোলে বুলডোজার, ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের জিটি রোড সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। পার্কিং দখলমুক্ত করতে 15 দিনের নোটিশ দেওয়া হলেও মেয়াদ শেষ হওয়ার আগেই শুক্রবার বৃষ্টির মধ্যে বুলডোজার চালিয়ে দোকান ভাঙার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসানসোল পুর নিগমের 2 আধিকারিককে শোকজ করছেন। সন্তোষজনক জবাব না মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উচ্ছেদ হওয়া হকারদের অভিযোগ, কোনো সতর্কবার্তা ছাড়াই লাঠিচার্জ করে তাদের উচ্ছেদ করা হয়েছে। বিরোধী শিবিরের একাংশ একে বুলডোজার রাজনীতি বলে কটাক্ষ করলেও মন্ত্রী ক্ষতিগ্রস্ত হকারদের নতুন বাজারে পুনর্বাসন এবং সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে জেলাশাসক ও পুর প্রশাসক পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন। সিঙ্গুরের 20 বছর পর উলটপুরাণ। মমতার জমি নীতি ঝেড়ে ফেলে সরাসরি জমি অধিগ্রহণের বড় ঘোষণা শুভেন্দুর। বাংলায় একসময় শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়েই হাত পুড়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকারের। সেই জমি আন্দোলনকে হাতিয়ার করে আবার কপাল খুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ক্ষমতায় এসে মমতা সরকার শিল্পের জন্য জমি ছোবনা গোছের যে নীতি নেয়, বাংলায় শিল্পায়নের দরজায় কার্যত সেটাই স্থায়ী তালা ঝুলিয়ে দিয়েছিল। সিঙ্গুর আন্দোলনের ঠিক 20 বছর পর সেই অপরিণামদর্শী নীতির রাতারাতি বদলে ফেলে ঐতিহাসিক উলটপুরাণ ঘটালো শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ঠিক 2 মাসের মাথায় শনিবার ডানকুনিতে লাক্স কোজির 600 কোটি টাকার নতুন প্ল্যান্টের প্রথম ইটটি গেথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে 6000 মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হতে চলেছে। লগ্নির এই মহরত মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের পুরনো জমি নীতিকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ডানকুনির মঞ্চ থেকে শিল্পপতিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পূর্বতন সরকারের মতো বর্তমান সরকার জমির পুরো বিষয়টি শুধু শিল্পপতিদের ওপর ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকবে না। কারণ বাজারে হাতে সব ছেড়ে দিলে ফোরেরা মাথা গলায় এবং গন্ডগোল বাড়ে। তাহলে নতুন জমি নীতি ঠিক কি? মুখ্যমন্ত্রী জানান, ঠিক যেভাবে বিএসএফকে সরকার জমি দেয়, সেভাবে এবার থেকে রাজ্য সরকার নিজের সরাসরি জমি কিনে নেবে। তারপর সেই জমি নির্দিষ্ট শিল্প সংস্থাকে হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, সরকার যদি জমি কিনতে যায় তাহলে বর্তমান আইন মোতাবেক জমির মালিকরা ন্যূনতম বর্তমান বাজার মূল্য ও 100% সোলাসিয়াম পাবেন। শহরের জমি হলে বাজার মূল্যের দ্বিগুণ এবং গ্রামের জমি হলে বাজার মূল্যের 4 গুণ পর্যন্ত দাম ও পুনর্বাসন পাবেন মালিকরা। ল্যান্ড সিলিং আইন তুলে দেব। এদিনের মঞ্চে দাঁড়িয়ে ল্যান্ড সিলিং আইনও তুলে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। পর্যবেক্ষকদের মতে এর কারণও পরিষ্কার। এই ল্যান্ড সিলিং আইনের জন্যই বাংলায় কারো কাছে এক লত্তে বড় জমি নেই। তাই সরকারের এই সরাসরি জমি কেনার সিদ্ধান্ত ফোরেদের দৌরাত্ম্য রুখে শিল্প স্থাপন অনেক সহজ করবে। বাংলায় বড় প্রজেক্ট বা হাসপাতাল তৈরির ক্ষেত্রে অন্যতম বড় ডেডলক ছিল 1976 সালের ইন্দিরা গান্ধী সরকারের আনা আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট। এই আইনে কোনো ব্যক্তি 7.5 কাঠার বেশি জমি নিজের হেফাজতে রাখতে পারতেন না এবং অতিরিক্ত জমি হস্তান্তর করতে গেলে ভূমি দপ্তরের অনুমতি নিতে হতো। ভারতের বাকি রাজ্য এই আইন বহু আগে তুলে দিলেও বাংলায় তা বহাল ছিল। অ্যাপোলো হাসপাতাল তৈরির সময় এই আইনের জন্য দীর্ঘ প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। বিনিয়োগের গতি বাড়াতে এবার এই 7.5 কাঠার আইনি গেরো বা আরবান ল্যান্ড সিলিং আইনটি সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এর ফলে 7.5 কাঠার বেশি জমি আছে এমন মালিকদের জমি কেনাবেচায় আর সরকারি অনুমতির প্রকল্প চক্কর কাটতে হবে না। 100 কোটির ওপর লগ্নি হলে পঞ্চায়েত পুরসভার ছুটি। শিল্পপতিদের জন্য আরও একটি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে কোনো সংস্থা 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করলে বিল্ডিং প্ল্যান বা অন্যান্য প্রয়োজনে আর জেলা পরিষদ, পুরসভা বা পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে কোনো অনুমতি প্রয়োজন হবে না। মুখ্যমন্ত্রীর করা বার্তা, যত দাদাগিরি, হ্যারাসমেন্ট
আর গন্ডগোল হয় এই জেলা পরিষদ, পুরসভা আর পঞ্চায়েত সমিতিতে। তাই এই স্থানীয় স্তরের জুলুমবাজি বন্ধ করতে এবার থেকে রাজ্য স্তরে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে সেন্ট্রাল বা এক জায়গাতেই সমস্ত প্রশাসনিক অনুমোদন দিয়ে দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে এই 2 মাসের মাথায় জমি নীতিতে শুভেন্দুর এই মাস্টার স্ট্রোক বাংলায় লগ্নি আনার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে চলেছে। চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। কিভাবে আবেদন করতে হবে, কারা পাবেন জানুন। আয়ুষ্মান ভারত যোজনা যারা পাবেন না তাদের কোনো চিন্তা নেই। শুক্রবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন এই প্রকল্পে আয়ুষ্মান ভারত যোজনার সমপরিমাণ অর্থাৎ বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার খুঁটিনাটি। গতকাল রেজিনগরের এক সভা থেকে নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। রাজ্যের পাশাপাশি গোটা দেশের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে এই সুবিধা মিলবে। এরপর থেকে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কারা পাবেন? আয়ুষ্মান ভারত যোজনায় সুবিধা মূলত দুস্থ পরিবারগুলি পায়। এই প্রকল্পের উপভোক্তা নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। সেসব শর্ত ও নিয়মের জন্য যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করা হচ্ছে। শীঘ্রই এই প্রকল্পের আবেদনের কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদন পদ্ধতি। এই প্রকল্পে আবেদন পদ্ধতি সম্পর্কে এখনো পরিষ্কার করে কিছু জানানো হয়নি। তবে সরকার সূত্রে খবর, অন্যান্য প্রকল্পগুলির মতো এটিতেও অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদনের ব্যবস্থা রাখা হবে। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট ও অফলাইনে পুরসভা, পৌর নিগম, পঞ্চায়েত, বিডিও কিংবা এসডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতে পারে। তবে এ বিষয়ে এখনো অফিসিয়াল কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় কি কি নথি লাগবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে আধার কার্ড ও রেশন কার্ড লাগবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে মোবাইল নম্বরও লাগতে পারে। আর কি কি নথিপত্র লাগবে তা সরাসরি নির্দেশিকা জারি হওয়ার পর জানা যাবে। আয়ুষ্মান ভারত যোজনায় বেশ কিছু আর্থসামাজিক মাপকাঠি রয়েছে। ফলে সেসব দিয়ে এই প্রকল্পের সুবিধা কতজন পাবে সে নিয়ে সন্দিহান অনেকে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ। শেষ মুহূর্তে ঘেটে গেল সব। কেষ্টর ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার জল্পনার মাঝেই বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত অনুব্রত মণ্ডলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেওয়ার জোর জল্পনা চলছে। সূত্র মারফত জানা গিয়েছিল শনিবারই আনুষ্ঠানিকভাবে শিবির বদল করতে পারেন তিনি। তবে শেষ মুহূর্তে ঘেটে গেল সব। আজ ঋতব্রতপন্থী তৃণমূলের কর্মসমিতির একটি জরুরি বৈঠক রয়েছে। জানা গিয়েছিল এদিন আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন অনুব্রত ওরফে কেষ্ট। তবে সূত্র মারফত জানা যাচ্ছে আজ কলকাতায় আসছেন না বীরভূমের দাপুটে নেতা। জানা গিয়েছে জ্বরে আক্রান্ত অনুব্রত, সেই কারণে আজকের কলকাতা সফর বাতিল করেছেন তিনি। শুক্রবার রাত অবধি তার কলকাতায় আসার কথা ঠিক থাকলেও এদিন সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই সফর বাতিল করে দেওয়া হয় বলে খবর। এদিকে সূত্র মারফত জানা গিয়েছিল এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবিরে নাম লেখাতে পারেন অনুব্রত। এরপর তার হাতে বীরভূম সাংগঠনিক জেলায় দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। এ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন ঋতব্রতর শিবিরের বিধায়ক আখরুজ্জামান। তিনি বলেছিলেন, শনিবারই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, শুধু একটু অপেক্ষা করুন। অন্যদিকে ঋতব্রত বলেন, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে অন্তত 30 বার অনুব্রতদের সঙ্গে আমার কথা হয়েছে। ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো, কি হয়েছে সেটা এখনই জানবো না, একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। ঋতব্রত আখরুজ্জামানের এই মন্তব্যের পর অনুব্রতর শিবির বদলের জল্পনা আরও তীব্র হয়েছিল। তবে এই দিন বেলা গড়াতেই সূত্র মারফত জানা যায় কলকাতা সফর বাতিল করেছেন কেষ্ট। তিনি নিজের বোলপুরের বাড়িতে রয়েছেন। ফলে কলকাতা যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।